বাবার মৃত্যুর ১ সপ্তাহের মাথায় মা আবার বিয়ে করলেন, তাও আবার তার পুরনো প্রেমিককে। বাড়িতে এখনো মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি কেউ। তার মধ্যে মায়ের অমন কাজে পরিবারের সবারই মন খারাপ হলো। দাদি পুত্র শোকে নিশ্চুপ হয়ে রইলেন। তার বড় ২ ছেলের বউ আহাজারিতে মত্ত রইলেন। আমার মৃত বাবা বেঁচে থাকাকালীন কতই না কপাল পড়া ছিলেন, এই কীর্তন গাইতে শুরু করলেন। না হলে কি আর স্বামীর মৃত্যুর সপ্তাহখানেকের মাথায় সদ্য বিধবা নারী নতুন বধূ হয়ে অন্যের ঘরে যায়? পাড়া প্রতিবেশীরা ছিছি করতে শুরু করলেন। আমাকে নিয়েও তাদের দুশ্চিন্তার কম নেই। যখনই দেখবে তখনই আমার মায়ের অসুখের জন্য আহাজারি করতে ঝাঁপিয়ে পড়বে আমার সামনে। আমার নানা মামাকেও কত গালিগালাজ না করে ফেললো এর মধ্যে। ১ সপ্তাহের মধ্যে আমার সুন্দর গোছানো জীবন অগোছালো হয়ে গেল। মায়ের প্রতি তীব্র ঘৃণা আর বাবার প্রতি অভিমান নিয়ে দরজা বন্ধ করে অন্ধকারের মধ্যে আমার বসবাস শুরু হলো। বাবার মৃত্যুর ৪ দিনের দিন মা আমার কাছে এসেছিল। আমি তখন করুণ অবস্থায়, মাথায় চিরুনি পড়ে না ৫ দিন ধরে। মুখ চোখ শুকনা শুকনা পাতার মতো হয়ে আছে, রুক্ষ হয়ে গেছে। আমি বালিশে মাথা রেখে মায়ের দিকে তাকালাম। বাবার মৃত্যুর দিন মা কাঁদেনি, এক ফোঁটাও কাঁদেনি। বাবার মৃত্যু ছিল শান্তির মৃত্যু। হঠাৎ করে স্ট্রোক করে সাথে সাথে মৃত্যু। মা সেদিন পাথরের মতো শক্ত হয়ে বসেছিলেন এক কোণে, জড় বস্তুর মতো নিশ্চুপ হয়েছিলেন। পরের দিনগুলোতেও ঠিক একই রকম ছিলেন। এতদিন পরে মায়ের মুখের দিকে তাকিয়ে আবিষ্কার করলাম মায়ের সুন্দর চেহারাটা মলিন হয়ে গেছে কয়েকদিনে। চোখের নিচে অনেকটা কালি জমে গেছে। চোখে মুখে সে কি ক্লান্তির ছাপ। মা হালকা আকাশি রঙের একটা শাড়ি পরেছিলেন। মায়ের সাজ পোশাক, লম্বা চুলের বেনুনি, মুখের গম্ভীরতা সবকিছুই ছিল আভিজাত্যের ছোঁয়া, যা দেখে গোপনে কত কি হিংসা করতাম। একটা তাজা গোলাপের মতো ছিল মায়ের সৌন্দর্য। এখনো তেমনই আছে, শুধু পানির অভাবে কিছুটা শুষ্ক হয়ে গেছে। তখনও জানতাম না মা মনে মনে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমার দিকে তাকিয়ে বলল, এত ভেঙে পড়লে চলবে? তাড়াতাড়ি উঠে বসো, তোমার সাথে আমার কথা আছে, মনোযোগ দিয়ে শোনো। আমি উঠে বসলাম। মায়ের এত তাড়া কিসের আমি বুঝতে পারলাম না। তাই মায়ের চোখের দিকে তাকিয়ে অপেক্ষায় আছি, কখন কি কথা শোনাবে। মা মনে মনে কথা গুছিয়ে আমার দিকে তাকালেন। সুন্দর করে মুচকি হেসে আমার মাথায় হাত রাখলেন। শাড়ির আঁচলের নিচে লুকানো কালো রঙের দাড়িটা বের করে আমার হাতে দিয়ে দিলেন। আমি হাতে নিয়ে মায়ের দিকে তাকালাম। দৃষ্টিতে প্রশ্ন বুঝে মা হাসলেন। আমার এলোমেলো চুলগুলো নেড়ে কিছুটা গুছিয়ে দিয়ে বললেন, যাবে আমার সাথে? আমি না বোঝার মতো করে বললাম, কোথায়? মা আবারও হাসলেন। ফিসফিস করে বললেন, আমার নতুন সংসারে। তোমার মায়ের নতুন সংসার হবে সেখানে। আমি আঁতকে উঠলাম মায়ের কথায়। সরে বসলাম মায়ের থেকে। অবিশ্বাসের দৃষ্টিতে মায়ের পানে চাইলাম। মায়ের সুন্দর মুচকি হাসিতে এখনো লেপ্টে আছে ঠোঁট। মায়ের বিয়ের পরে আমি কোথায় থাকবো এমন একটা প্রশ্ন সবার মধ্যেই ঘুরত। মামার বাড়ি থেকেও ফোন কল আসে বারবার, কিন্তু আমি ধরিনি। শেষে বাধ্য হয়ে বড় মামা আমাকে নিতে আসেন। সেই দিন পরিবারের সবাই মিলে বসলেন, যার উদ্দেশ্য হলো আমার থাকা হবে কোথায় তা নিয়ে। আমি চাইলে মামার সাথে চলে যেতে পারি, শান্তির জীবন বেছে নিতে পারতাম, কিন্তু না, আমি তা করিনি। আমি আমার বাবার বাড়ি ছেড়ে যাইনি। আমার বাবার জীবনকালে প্রচুর টাকা কামিয়েছেন, যা দিয়ে অনায়াসে আমার এক জীবন কেটে যাবে নির্বিঘ্নে। আমার মতামতের কেউ অবহেলা করেনি, তবে মামা অনেক জোরাজুরি করেছিলেন যাওয়ার জন্য। শেষ পর্যায়ে রাজি না হওয়ায় চলে যান তিনি। যাওয়ার আগে আমাকে বারবার বলে গেছেন কোনো সমস্যা হলে তাকে জানাতে, যখন ইচ্ছে হয় তার কাছে চলে যেতে। আমার জন্য তার দরজা সবসময় উন্মুক্ত থাকবে। মায়ের নতুন বিয়ে আজ ৭ দিন, বাবার মৃত্যুর ১৪ দিন, আজ ১৯শে আগস্ট আমার জন্মদিন। দিনটা হয়তো সবাই ভুলেই গেছে, আমিও সারাদিন ভুলে যাওয়ার মতোই। কিন্তু বিকেলে বাড়ির সকলে আমাকে অবাক করে দেয়। আমার নামে একটা পার্সেল আসে। আমি তখন কিছুই জানি না। বড় কাকির ডাকাডাকিতে দরজা খুলে বের হলাম। পার্সেল আসার খবর শুনে আমার মাথায় তেমন একটা চিন্তা ভাবনা আসলো না। রিসিভ করে ঘরে নিয়ে আসলাম। কৌতূহলবশত ২ কাকিও আমার সাথে আসলেন। তাদের কৌতূহল বুঝতে পেরে আমি কিছুটা বিরক্ত হয়ে পার্সেলের প্যাকেটটা খুললাম। একগুচ্ছ গোলাপ, সাথে একটা শাড়ি। দেখে আমিও কিছুটা অবাক হলাম। সাথে একটা চিরকুটও আছে। আমি সাদা পৃষ্ঠা মেলে চোখের সামনে ধরলাম। শুরুতে কাউকে সম্বোধন করা হয়নি, কিন্তু শেষে ইতি লেখা আছে। দেখলাম যে কারো মন ভালো করার মতো একটা লেখা। একদম পরিষ্কার, চমৎকার, গোটা গোটা একটা হাতের লেখা। এত সুন্দর লেখা খুব কম মানুষেরই হয়, যা পড়লে যে কারো মন ভালো হয়ে যাবে। ইতিতে লেখা, আশা চৌধুরী। রাতে আমার ঘরে খাবার দিয়ে গেলেন রিমা। রিমা আমার চাচাতো বোন, বয়সে আমার থেকে ২ বছরের ছোট। রাতে খাবারটা রিমাই প্রতিদিন দিয়ে যায়। বাহিরে যেয়ে কোনো বেলায় আমি খাই না, তার দিয়ে গেলে খাওয়া হয়, না হলে উপোস থাকি। আজকাল খিদেও পায় না, কান্নাও পায় না, শুধু বুকের ভিতরে তীব্র একটা ব্যথা। মনে হয় যেন পাঁজরের হাড় সব ভেঙে যাচ্ছে আমার। রাতের খাবারও আমি তেমন আগের মতো খাই না। জীবনটা কেমন জানি অন্যরকম হয়ে গেল। আমি রাতে খাই না,
এ নিয়েও তাদের কারো কোনো মাথা ব্যথা নেই, কারণ তাদের অঢেল টাকা। আমার অতটুকু খাবার নষ্ট হলে তাদের কিছু যায় আসবে না। আমার চোখে অধর ঘুম, আমার মাথায় ঘুরছে বিকেলে সেই চিরকুটের কথাগুলো। আমার জীবনে পাওয়া প্রথম চিঠি আমাকে লিখেছে আমার মা।